হ্যাঁ, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের উপর একটি ক্লাস নিয়ে আমি উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ক্লাসের শুরুতে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রহিম, সিনিয়র শিক্ষক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। তোমাদের আজকে বাংলাদেশ এবং বিশ্বের পরিচয়ের উপর একটি ক্লাস নেব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখানে। একটি হচ্ছে আমাদের কৃষি প্রধান এই দেশের একটি দৃশ্য, অন্যটি হচ্ছে আমাদের উদীয়মান শিল্প গার্মেন্টস শিল্পের একটি দৃশ্য তোমরা এখানে লক্ষ্য করেছো। এরপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আরেকটি ছবি দেখতে পাচ্ছ। এখানে আমাদের একটি বাজারের দৃশ্য, এটি একটি পাইকারি বাজার। অন্যদিকে তোমরা এখানে দেখেছ যে একটি মুরগির খামারের দৃশ্য তোমরা এখানে দেখলে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে অর্থ সংক্রান্ত বিষয়ের রয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অর্থ দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ আমরা আজকে কোন বিষয় নিয়ে কথা বলবো। তাহলে আমাদের আজকের পাঠের আলোচ্য বিষয় হবে অর্থনৈতিক নির্দেশক সমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি। আমরা চলে আসি মূল আলোচ্য বিষয়ে। এই পাঠ শেষে আমরা জিডিপি, জিএনপি এবং মাথাপিছু আয় সম্পর্কে জানতে পারবো। কেমন শিক্ষার্থীবৃন্দ, তার পূর্বে আমরা প্রথমে অর্থনীতি কি, যেহেতু অর্থনীতির সাথে যুক্ত একটি বিষয় নিয়ে আমরা কথা বলছি, তাহলে অর্থনীতি বিষয়টাকে আমরা আগে আমাদেরকে জেনে নিতে হবে। অর্থনীতি এমন একটি শাখা বা পণ্য সামগ্রী উৎপাদন, সরবরাহ, বিনিময়, বিতরণ এবং ভোগ ও ভোক্তার আচরণ নিয়ে আলোচনা করে। সম্পদ সীমিত কিন্তু চাহিদা অপূরন্ত, সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা অর্থনীতির প্রধান উদ্দেশ্য। আমরা একজন অর্থনীতিবিদের সংজ্ঞা দেখব, তিনি কি বলেছেন। অর্থনীতির আধুনিক সংজ্ঞা দিয়েছেন অর্থনীতিবিদ এল রবিন্স। তিনি বলেছেন, অর্থনীতি মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের সম্পর্ক বিষয়ক মানব আচরণ নিয়ে আলোচনা করে। অর্থাৎ আমাদের দেখো, অভাব অসীম আমাদের, কিন্তু আমাদের সম্পদ হচ্ছে সীমিত। এই সীমিত সম্পদকে আমাদেরকে বিকল্প চিন্তাধারায় আলোকে আমাদের ব্যবহার করতে হবে এবং আমাদের যে মানুষের আচরণ আছে, এই আচরণকে নিয়ন্ত্রণ করতে হবে এবং আলোচনা করাই হচ্ছে আমাদের এই অর্থনীতির আলোচ্য বিষয়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে আসি মূল আলোচ্য বিষয়, আমাদের মূল পাঠে 11.1। আমাদের প্রথম আলোচনার বিষয় হচ্ছে মোট জাতীয় উৎপাদন, জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি। হ্যাঁ দেখো, কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশের প্রাকৃতিক সম্পদ বা ভূমির উপর সে দেশের মোট শ্রম ও মূলধন নিয়োগ করে যে পরিমাণ বস্তুগত ও সেবা উৎপাদন করা হয়, তার মোট আর্থিক মূল্যকে ওই দেশের মোট জাতীয় উৎপাদন জিএনপি বলে। অর্থাৎ একটি দেশের নাগরিক নিজ দেশ সহ বিশ্বের যেখানেই অবস্থান কর্মরত থাকুক না কেন, যখন তাদের অর্জিত আয় দেশের অর্থনীতিতে যুক্ত হয়, তখন তা মোট জাতীয় উৎপাদনে অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ আমাদের দেশে অনেক মানুষ দেখো বিদেশে কর্মরত আছেন, তারা প্রতিনিয়ত আমাদের দেশে রেমিটেন্স পাঠিয়ে থাকেন, এটি কিন্তু আমাদের জাতীয় আয়ে অন্তর্ভুক্ত হয়ে যাবে, অর্থাৎ জিএনপিতে অন্তর্ভুক্ত হবে। ওকে, মোট জাতীয় উৎপাদনকে তিনটি দিক দিয়ে বিবেচনা করা হয়। একটি হচ্ছে উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবা, উৎপাদনের উপকরণের অর্জিত আয়, আরেকটি হচ্ছে সমাজের মোট আয়। এই তিনটি দিক বিবেচনায় করে জাতীয় উৎপাদনকে বিবেচনা করা হয়ে থাকে। এরপর আমরা দেখি যে দুটি ছবি দেখলাম, এর মানে হচ্ছে আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশের যে অর্থনীতি, যে ঊর্ধ্বগতি, তারই একটি গ্রাফ আমরা এখানে লক্ষ্য করলাম। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আসব মোট দেশজ উৎপাদন, জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি। দেখো, কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশের বা ভৌগোলিক সীমানার ভিতরে বসবাসকারী সকল জনগণ কর্তৃক উৎপাদিত সকল দ্রব্য ও সেবার আর্থিক মূল্য হচ্ছে মোট দেশজ উৎপাদন বা জিডিপি।
এতে উক্ত সীমানার মধ্যে বসবাসকারী দেশের সকল নাগরিক ও বিদেশি ব্যক্তি, সংস্থা ও প্রতিষ্ঠানের উৎপাদিত চূড়ান্ত পর্যায়ে দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের মূল্য অন্তর্ভুক্ত হবে। তবে বিদেশে অবস্থানরত ও কর্মরত দেশের নাগরিক বা সংস্থা বা প্রতিষ্ঠানের মোট আয় অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপিতে অন্তর্ভুক্ত হবে না। এখানে লক্ষ্য করো, জিএনপিতে কিন্তু আমাদের দেশে যেসব লোক বিদেশে অবস্থানরত আছে তাদের রেমিটেন্স কিন্তু যুক্ত হয়। অন্যদিকে আমরা এখানে লক্ষ্য করেছি যে জিডিপিতে সেই অর্জিত আয়টা কিন্তু এখানে অন্তর্ভুক্ত হবে না। তবে এখানে মনে রাখতে হবে যে আমাদের দেশে অনেক নাগরিক বিদেশে রয়েছেন, বিদেশে অনেক নাগরিক আছে, ব্যক্তি আছে, সংস্থা আছেন, তাদের উৎপাদন আয় কিন্তু জিডিপিতে অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা এখন এখানে দেখি যে আমাদের অর্থনীতি অবস্থা কি। 2017 এবং 18 আমাদের জিডিপিতে প্রবৃদ্ধি অর্জন হয়েছে 7.86%, যা বাংলাদেশের অর্থনীতির সর্বকালের সর্বসেরা প্রবৃদ্ধি অর্জন। এবার আমরা জিডিপি এবং জিএনপির মধ্যে পার্থক্য কি এটা কি দেখে নিলে আমরা খুব সহজে জিএনপি এবং জিডিপি নির্ণয় করতে পারবো। একটি দেশে সাধারণত এক বছরের ভৌগোলিক সীমারেখার মধ্যে উৎপাদিত দ্রব্য ও সেবা সমষ্টি জিডিপি, অন্যদিকে একটি দেশে সাধারণত এক বছরে দেশের সকল নাগরিক কর্তৃক উৎপাদিত দ্রব্য ও সেবা সমষ্টিকে জিএনপি বলা হয়ে থাকে। 2 নম্বরে আমরা দেখব যে দ্বিতীয়ত জিডিপিতে দেশে অবস্থানরত বিদেশি নাগরিকের আয় অন্তর্ভুক্ত থাকে, অন্যদিকে বিদেশে অবস্থানকারী নাগরিকদের আয় অন্তর্ভুক্ত থাকে না। অন্যদিকে আমরা দেখো জিএনপিতে বিদেশে অবস্থানরত দেশি নাগরিকদের আয় অন্তর্ভুক্ত থাকবে, কিন্তু দেশে অবস্থিত বিভিন্ন কোম্পানি আছে, বিদেশি কোম্পানি আছে, তাদের আয় কিন্তু এখানে অন্তর্ভুক্ত হবে না। জিডিপি একটি ভৌগোলিক অবস্থান পরিমাপক, জিএনপি একটি জাতীয় ভিত্তিক পরিমাপক। তাহলে শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ জিডিপি এবং জিএনপি বলতে আমরা কি বুঝি। অন্যভাবে আমরা বলতে পারি যে আমাদের দেশে বিভিন্ন নাগরিক রয়েছে, সেই বিদেশি নাগরিক আছে, সংস্থা আছে, কোম্পানি আছে, তাদের অর্জিত আয় যা হবে। অন্যদিকে আমরা আমাদের দেশ থেকে যারা বিদেশে অবস্থান করেছে, বিভিন্ন নাগরিক আছে, আমাদের দেশের বিভিন্ন সংস্থা আছে, কোম্পানি আছে, তাদের অর্জিত আয় যখন আমাদের দেশে পাঠাবে, এটি যখন আমরা বিয়োগ করব, অর্থাৎ দেখো আমাদের দেশে যে পরিমাণ কোম্পানি আছে তারা যে আয় করে, আমরা আমাদের দেশে প্রেরিত বিভিন্ন দেশ থেকে আগত আমাদের যে রেমিটেন্স আছে, সেই রেমিটেন্স যখন বিয়োগ করব তখন এটি আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো জিএনপি এবং জিডিপি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব মাথাপিছু আয় বলতে কি বুঝি। মাথাপিছু আয় হলো কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশে নাগরিকদের গড় আয়। কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের মোট জাতীয় আয়কে সে দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়। এর মাধ্যমে একটি দেশের মানুষের সার্বিক জীবনযাত্রার মান নির্ধারণ করা হয়ে থাকে। তাহলে মাথাপিছু আয় কিভাবে নির্ধারণ করা হয়ে থাকে? যে মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে আমরা ভাগ করে দেব। তাহলে আমরা এখানে লক্ষ্য করি যে 2016-17 চলতি মূল্যে বাংলাদেশে মাথাপিছু জাতীয় আয় হচ্ছে 1,22,152 টাকা এবং মার্কিন ডলার হিসাবে 1610 মার্কিন ডলার, যেটা 2018 সালে নির্ধারণ করা হয়েছিল। আমরা এখন দেখব বর্তমানের অবস্থান কি। আমাদের বর্তমান মাথাপিছু আয় 2018 এবং 19 অর্থ বছরে $1909। এটি কিন্তু পরিকল্পিত জাতীয় অর্থনৈতিক পরিষদ এনই সভা শেষে অর্থমন্ত্রী মোস্তফা কামাল এই তথ্য জানিয়েছেন। অন্যদিকে আমরা দেখো পাকিস্তানের সাথে আমাদের দেশে যদি তুলনা করা হয়ে থাকে, পাকিস্তানের জাতীয় আয় হচ্ছে $1641। অন্যদিকে বাংলাদেশ যে পাকিস্তানের চেয়ে এগিয়ে গেল সেটি আমরা এখানে লক্ষ্য করলাম। অন্যদিকে আমাদের যখন দেশ স্বাধীন হয়েছে তখন বাংলাদেশের মাথাপিছু আয় ছিল $120, অন্যদিকে পাকিস্তানের আয় ছিল তখন $180। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পাঠের শেষ পর্যায়ে চলে আসছি। নিশ্চয়ই বুঝতে পেরেছ জিএনপি কি, জিডিপি কি, এগুলো বুঝতে পেরেছ। তাহলে এই বিষয়গুলো তোমরা আরেকটু ভালোভাবে পড়ে নেবে। জাতীয় আয়, মাথাপিছু আয় বলতে কি বোঝো, কিভাবে নির্ণয় করা হয়ে থাকে, আলোচনা শেষে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাসায় অবস্থান করছো, পড়াশোনা চালিয়ে যাও। তোমাদের সামনে পরীক্ষা আছে, পরীক্ষায় তোমাদের অবশ্যই অংশগ্রহণ করতে হবে, ভালো ফলাফল অর্জন করতে হবে। সেজন্য তোমাদের পড়াশোনা চালিয়ে যাও।
তো এই বিষয়গুলো তোমরা যে কয়েকটি প্রশ্ন দিয়েছি আমি এই পাঠ শেষে, তাহলে এই প্রশ্নগুলো তোমরা উত্তর বই থেকে জেনে নেবে আর একটু পরে নেবে, তাহলে খুব সহজে তোমরা পারবে আশা করছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পরবর্তী ক্লাস হবে এই অধ্যায়ের উপর, বাংলাদেশের অর্থনীতির